আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভার্সিটির মাস্টার ক্লাসে। দেখতে দেখতে আমরা এই ক্ষেত্রে ফিজিক্সের সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রে অধ্যায় 5-এ পৌঁছে গেছি। অধ্যায় 4-এ তুমি চৌম্বক এবং চৌম্বকের জন্য তড়িৎ প্রবাহ এই ধরনের কনসেপ্ট গুলো নিয়ে মোটামুটি পড়াশোনা করে এসেছো। এই ক্ষেত্রে বিভিন্ন কোণ, বিনতি, বিচ্যুতি এগুলো কিভাবে কাজ করছে, একই সাথে হল বিভব, সেগুলো চ্যাপ্টার 4-এর অংশে আমরা ডিটেইলে পড়ে এসেছি। লরেন্স বল কিংবা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আধান গতিশীল হলে কি পরিমাণ বল সেখানে কাজ করছে, একটা তারের মধ্য দিয়ে আমার আধান যাচ্ছে সেই ক্ষেত্রে কতটুকু বল, এগুলো নিয়ে অধ্যায় 4। অধ্যায় 5-এর মধ্যে আমরা আলোচনা করব তড়িৎ চৌম্বক আবেশ এবং পরিবর্তী প্রবাহ নিয়ে। এইটা নিয়ে আলোচনা করবার সময় লেকচার 1-এ আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব, প্রথম অংশ সেটা হচ্ছে গিয়ে চৌম্বক ফ্লাক্স এবং আবিষ্ট তড়িৎচালক শক্তি, এইটা নিয়ে। দ্বিতীয়টায় লেন্জের সূত্র নিয়ে, এবং তৃতীয়তে স্বকীয় আবেশ ও পারস্পরিক আবেশ এই কনসেপ্ট গুলো নিয়ে। বুঝতেই পারছেন এগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই চ্যাপ্টারের এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে রিটেন প্রশ্নও এসছে। সো রিটেন প্রশ্ন যেহেতু এসেছে, আমরা একটা আইডিয়াও পাবো কেমন প্রশ্ন আসতে পারে। কিছু ক্ষেত্রে কিছু ম্যাথমেটিক্যাল টার্মের প্রশ্নের সঠিক অ্যান্সার কিছু বিশ্ববিদ্যালয়ে দেওয়া ছিল না, তো সেই ক্ষেত্রে প্রশ্নগুলো সমাধান করার প্যাটার্নটা আমরা বুঝে রাখি, সঠিক অ্যান্সার আসলে কি হতো সেটা দেখে রাখি, যাতে ওই প্রশ্নটা যদি আবারও আসে সঠিক অ্যান্সার সহ, তখন যেন আমরা সমাধান করতে পারি। তাহলে প্রথম যে অংশটা সেটা হচ্ছে এখান থেকে, অর্থাৎ চৌম্বক ফ্লাক্স এবং আবিষ্ট তড়িৎচালক শক্তি বলতে আমরা যা বুঝি, এতটুকু থিওরির মধ্যে আমরা দেখতে পাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরের প্রশ্নটা প্রায় 5 বার এসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটিতে এগুলো থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ এসছে, এবং রিটেন প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20-এও কিন্তু আসতে দেখা গেছে। তাহলে এইটা অংশটা আমাদের আজকের ক্লাসের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স এবং আবিষ্ট তড়িৎচালক শক্তি। তাহলে এইটা পড়বার পর প্রথমে আগে এর থিওরিটা পড়ে নেই। সেই থিওরিটা হচ্ছে ফর্মুলার কনসেপ্টের মধ্যে চৌম্বক ফ্লাক্সের কনসেপ্ট আগে একটু ক্লিয়ার করব। চৌম্বক ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা প্রকাশ করে থাকি। সেই চৌম্বক ফ্লাক্স যেহেতু, অর্থাৎ এখানে ম্যাগনেটের কথা বলেছে, ম্যাগনেটিজমটা বোঝাবার ক্ষেত্রে চৌম্বক বল আমরা বোঝানোর ক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্র যখন বলছি তখন বি দিয়ে ইন্ডিকেট করছিলাম। তো এই কারণে এই ফ্লাক্সটা চৌম্বক ক্ষেত্রের জন্য হয়েছে, তাই ফাই বি লিখেছে। এটা হচ্ছে গিয়ে ফাই বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা বা এ ডট বি। আমরা তো ভেক্টর পড়ে এসেছি, আমরা জানি দুটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে সেটাকে লেখা যায়, ওই দুটা ভেক্টর এ আর বি যদি হয় এ বি কস থিটা। এখন থিটা নির্ণয় করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই এসআই ইউনিটে তার এককটাকে আমরা ওয়েবার নামে ডেকে থাকি, অথবা এটাও বলে থাকি টেসলা মিটার স্কোয়ার। তাহলে ওয়েবারও হতে পারে, টেসলা মিটার স্কোয়ারও হতে পারে, আপনি যেটা খুশি ব্যবহার করেন। অর্থাৎ টেসলা মিটার স্কোয়ারকেই আমরা কি বলে থাকি, ওয়েবার বলে থাকি। বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমার দুইটা রাশি ব্যবহার হয়েছে, একটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল আর একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে এ ভেক্টরের দিকটা হচ্ছে গিয়ে তলের সাথে লম্ব বরাবর, মানে তল যেটা আছে সেই তলের সাথে একেবারে পারপেন্ডিকুলার ডাইরেকশন যদি আমরা নেই, সেটা হয়ে যাবে ক্ষেত্রফলের দিক। তো ক্ষেত্রফলের দিকটা একটু বুঝে নেই। খেয়াল করে থাকেন, এই যে এই অংশটা আমি একটা চাকতি চিন্তা করতেছি, এই চাকতিটার মধ্যে যদি আমরা এইভাবে করে ড্র করি, এটা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আছে, এই ইয়েলো পার্টটা হলো, এখান থেকে যদি তার দিকের কথাটা বলি, এই যে দেখেন দিকটা তার ক্ষেত্রফলের সাথে 90 ডিগ্রিতে, এই যে দিকটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের দিক। আমাকে জিজ্ঞাসা করছে যে এ ভেক্টরের দিকটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর, তো তলের সাথে লম্ব বরাবর আমি উপরের দিকেও নিতে পারি, আমি চাইলে কিন্তু নিচের দিকেও নিতে পারি। তো আমাকে দেখতে হবে এই ক্ষেত্রে বি এর সাথে কত ফাস্ট কোন কোণে সেটা তৈরি করছে। তো আমি এই পাশ বরাবর ধরেন আমি দিকটা নিলাম, ঠিক আছে, এই দিক বরাবর আমি দিকটা নিয়েছি। নেবার পরে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে তাহলে চুম্বক ক্ষেত্রটা কোথায় আছে। চুম্বক ক্ষেত্রটা কাজ করছে এই দিক বরাবর, এটা হচ্ছে গিয়ে বি। তাহলে আমার থিটাটা কোন দিক হবে, আমার থিটাটা হবে এ ক্ষেত্রফল, এটার যে দিকটা আছে সেই দিকটা এই লালটা, এবং আমাদের যে বি চুম্বক ক্ষেত্রটা আছে সেই চুম্বক ক্ষেত্রটা, এই দুটোর মাঝখানের যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটাই হবে আমাদের থিটা। তাহলে এটাকে আমরা বলে থাকবো থিটা। সো আপনি ছবি থেকে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হলেন। আমাকে যদি একটা ক্ষেত্রফল বলা থাকে, আমি ক্ষেত্রফলের সাথে লম্ব আঁকবো, সেটা হবে ক্ষেত্রফলের দিক। তারপরে আমি দেখবো চুম্বক ক্ষেত্র আর ওই লম্ব দিকের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, সেটাই আমি ফর্মুলায় বসাবো। এরপরে বলছে যে এটা যখন আমরা ক্লিয়ার হয়ে গেছি,
বিজ্ঞানী ফ্যারাডে সর্বপ্রথম তড়িৎচুম্বক বলের ধারণাটা প্রদান করে দেন। এবং এন পাকের কোন একটা বদ্ধ কুণ্ডলীতে যদি ডিটি সময়ে ডি পরিমাণ চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হয়, তবে ই পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। এবং তড়িৎচালক শক্তির ব্যাপারটা উনি বলে দিয়ে গেছেন, ই ইজ ইকুয়ালস টু মাইনাস এন ডিডিটি অফ ফাই। অর্থাৎ এই জায়গাটায় আমাদের ফ্লাক্সের যে পরিবর্তনটা ঘটে তার সমানুপাতিক আমাদের বলেছে। ব্যাপারটাকে আমি যদি একটু ছোট্ট করে এখানে লিখে দেখাতে চাই, যে তড়িৎচালক শক্তিটা ছিল, সেই তড়িৎচালক শক্তিটা সমানুপাতিক ফাই এর পরিবর্তনের নির্দিষ্ট সময়ের সাপেক্ষে। এটাকে যদি আমি টাইম বলতাম, এইটাকে যখন সমান করে লিখেছে ই ইজ ইকুয়ালস টু, এইটাকে সমান করে একটা কনস্ট্যান্ট নিয়েছে, সেই কনস্ট্যান্ট আকারে আমরা লিখছি, সেটাকে একেবারে যদি আমরা লিখতে পারি মাইনাস এন ডিডিটি অফ ফাই, সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তনটা। এন এর মানটা হচ্ছে কত পাক আমরা এই অংশটার মধ্যে নিচ্ছি, অর্থাৎ কতগুলো পাক আমরা নিচ্ছি। পাক সংখ্যা 1 হলে এন এর ভ্যালু বসাবো 1। এবং আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি মাইনাসটা যে ব্যবহার করেছেন, এই মাইনাসটার দিকটা কি? মাইনাসটা আসলে বোঝাচ্ছে আমাদের যে তড়িৎচালক শক্তিটা আবিষ্ট হয়, এই তড়িৎচালক শক্তি ই এর দিকটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, আর কিছুই না। তাহলে আমরা থিওরির ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলাম। এই থিওরি ব্যাপারটা ক্লিয়ার হবার পরে আমরা এবার সামনের দিকে একটু এগিয়ে যাই। সবার প্রথম আমাকে বলেছে তড়িৎচালক বল ইএমএফ, এটার ধারণাটা সবার প্রথম কে দেন? আমরা জানি এটা ধারণা সবার প্রথম দেন হচ্ছে গিয়ে ফ্যারাডে। চিটাগাং ইউনিভার্সিটি 2021 এবং খুলনা ইউনিভার্সিটি 17-18-তে আসা এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে। তারপরে আমাদেরকে বলছে কোন তলের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয়, তার মানে ফাইটা হয়ে যাবে ম্যাক্সিমাম ভ্যালু। এখন বলছে যদি ওই তলের অভিলম্বের সাথে বলরেখার কোণ হয়, এই কোণটা জানতে চাইছে। দেখেন আমাদেরকে ফ্লাক্সের ব্যাপারে বলছে, আমি এইভাবে একটা তল আঁকলাম, এটা হচ্ছে গিয়ে তল। এরপরে এই তলের সাথে আমি এটাকে এইভাবে আঁকলাম, এটা একটা তল। এবং একেবারে এইটা একটা তল। এখন আমি বলরেখাগুলোর অংশ আঁকছি। এটা ধরেন বলরেখা, এটা বলরেখা, এটা বলরেখা, এটা বলরেখা। এই বলরেখা কি? চৌম্বক বলরেখা, ঠিক আছে? এই যে চৌম্বক বলরেখা, এটা আবার চৌম্বক বলরেখা। এখন আমি এই জায়গাটার মধ্যে চিন্তা করছি যে তাহলে ক্ষেত্রফল যে আছে, সেই ক্ষেত্রফলগুলোর অংশগুলো, সেই ক্ষেত্রফলকে আমি বলছি একটা এ। যদি এ হয়, এটার ক্ষেত্রফলটা, এটার ক্ষেত্রফলও আমি বলছি এ, এইটার ক্ষেত্রফলটাকেও আমি বলছি কি এ। এখন এই ক্ষেত্রফলের দিকটাকে আমি নীল কালি দিয়ে চিহ্নিত করছি। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফলটা আছে তার সাথে কি হয়ে যাবে, একেবারে লম্ব বরাবর এ ভেক্টরের দিক। এটা কি হবে? একদম লম্ব বরাবর এ ভেক্টরের দিক। এবং এটা কি হয়ে যাবে? লম্ব বরাবর এ ভেক্টরের দিক। তাহলে সিচুয়েশন অনুযায়ী ভাইয়া কিন্তু বলতে পারছি, এই যে শুরুর সিচুয়েশনে অর্থাৎ 1 নাম্বার, এটা যদি হয় 2 নাম্বার, এবং এটা যদি হয় 3 নাম্বার, 1 নাম্বারের ক্ষেত্রে আমরা যদি ফ্লাক্সের ভ্যালু বের করতে চাই, ফাই এ বি কজ, তাদের মাঝখানে আমি অ্যাঙ্গেল দেখতে পারতেছি পুরোপুরি 90 ডিগ্রি কোণে আছে। এই 90 ডিগ্রি কোণে থাকার জন্য কজ 90-র মান আমরা কি জানি? 0 হয়ে যাবে। তার মানে এই ফাইটা হবে সবচেয়ে ছোট, অর্থাৎ মিনিমাম ভ্যালু। দ্বিতীয়তে আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা হিসেবে চিন্তা করতাম এবং এটা যদি বি হতো, তাহলে বলতে পারতাম ফাই এ বি কস থিটা। তৃতীয়তে দেখতে পাচ্ছি এ এর দিক আর বি এর দিক দুইটার পুরোপুরি সেম ডাইরেকশনে। তাহলে সেম বা সমান্তরাল সেটা যদি হতো, ফাই আমরা বলতে পারতাম এ বি কস 0 ডিগ্রি, তার মানে এ বি। তার মানে এই জায়গাটায় আমাদের ফাই এর ভ্যালুটা কি চলে আসতেছে? ম্যাক্সিমাম চলে আসতেছে। তার মানে ম্যাক্সিমাম ফ্লাক্স পাওয়ার জন্য এই জায়গাটায় কত কোণে রাখতে হচ্ছে? ছবি সহ আপনার কাছে রাজশাহী ইউনিভার্সিটির এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে 0 ডিগ্রি। যেহেতু বড় একটা প্রশ্নের অংশ, এই তিনটার যে কোনো একটা আপনার পরীক্ষা আসতে পারে, আপনি ছবিটা একটু ভালো করে মিলিয়ে খেয়াল করে দেখেন আপনি অংশটার সাথে বুঝতে পারছেন কিনা।
ঠিক আছে, আপনি যেহেতু মোটামুটি এই অংশটা দেখতে পেরেছেন এবং এটা বুঝতে পেরেছেন, তাহলে আমরা পরের অংশটায় চলেছি। আমাকে এবার বলে দিয়েছে 0.4 মিটার স্কয়ার ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে এ। একটা তল বলে দিয়েছে, সেই তলটা কত সুষম এটা আমাকে বলে দিয়েছে বি। তার মানে এটা হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্রটা যে আছে সেই চৌম্বক ক্ষেত্র। তলের সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। বাচ্চারা, আমরা যদি একটা তল নিয়ে ফেলি, এই যে তলটা, এই তলটা আমাকে বলছে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে এই লালটা, বি। তলের সাথে অ্যাঙ্গেলটা করেছে 30 ডিগ্রি। তার মানে আপনি জানেন যে এ যে ক্ষেত্রফলটা আছে সেইটার দিকটা হবে এর সাথে লম্ব বরাবর এ ভেক্টর। এবং আপনার মনে থাকার কথা, থিটা বের করার সময় এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটাই আমরা নেই। তাহলে এই সবুজটা যেটা কিনা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই হবে আমার থিটার মান। তাহলে আমি বলতে পারবো যে আমার রেজাল্ট অর্থাৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু এ বি কস 60 ডিগ্রি। এর ভ্যালু কত বলেছে? 0.4। বি এর ভ্যালু কত বলে দিয়েছে? 4 × 10⁻⁻⁵। আর কস 60 ডিগ্রি মান হচ্ছে গিয়ে হাফ। তাহলে এই জায়গাটায় হয়ে যাচ্ছে 16। সেই 16-র অংশ থেকে আমি যদি বলতাম যে 1.6, 1.6 কে হাফ দিয়ে ডিভাইড করলে 0.8। এখন দেখো 10⁻⁻⁵, এটা 10⁻⁻⁵। কিন্তু আমার অপশনগুলোর মধ্যে কি কি আছে? আমার অপশনগুলোর মধ্যে একটা আছে 10⁻⁻6 এরই অংশ। তাহলে হয়ে যাবে 8 × 10⁻⁻6। এত ওয়েবার যেহেতু ফ্লাক্সের একক। আই হোপ তোমাদের কাছে এই প্রশ্নটার অ্যান্সারটাও ছবি সহ ক্লিয়ার আছে, যেটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 2 বার এসেছে এবং খুলনা ইউনিভার্সিটিতে 1 বার এসেছে। তাই এটার দিকে খুব ভালো মতো ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো তুমি বুঝতে পারছো কিনা। আচ্ছা, যেহেতু এই অংশটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, তাহলে এবার আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের অতি পরিচিত থিওরিটিক্যাল কিছু প্রশ্ন, চৌম্বক ফ্লাক্সের এক কি আমরা পড়ে এসেছি। আমরা ওয়েবার এককে দিতে পারি, আমরা টেসলা মিটার স্কয়ারও দিতে পারি। তো আমাদেরকে বলে দিয়েছে এই জায়গাটা অপশনের মধ্যে আছে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে ওয়েবার। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসা 2 বার, এরপরে 3 বার এসেছে এই প্রশ্নটা। এটা আমাদের মোটামুটি প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমাদেরকে বলছে এই যে এই প্রশ্নটা আমি একটা দাগ দিয়ে রাখছি। দাগ দিয়ে রাখবার কারণ হচ্ছে গিয়ে সেই বছর যখন প্রশ্নটা এসেছিল তখন সঠিক উত্তরটা এই জায়গাটায় দেওয়া ছিল না। প্রশ্নটা করিয়ে দিচ্ছি কেন? কারণ এটার মধ্যে একটু মান বসিয়ে ক্যালকুলেশন করতে হয়। তো ব্যাপারটা আমরা বুঝে রাখি, যাতে এরকম প্রশ্ন আসলে সামনে সঠিক অ্যান্সার দেওয়া থাকলে আমরা অ্যান্সার করতে পারি আর কি। তো 50 পাকের একটা তারের কুণ্ডলীর কথা বলেছে। চৌম্বক মেরুর মাঝখানে একটা স্থান হতে অন্য স্থানে 2 সেকেন্ডে নেওয়া হলো। প্রথম স্থানে চুম্বক ফ্লাক্সের মানটা বলে দিয়েছে এত, দ্বিতীয় স্থানে বলে দিয়েছে এত। আবিষ্ট বিদ্যুৎ চালক বলটা কত এটা জানতে চেয়েছে। তাহলে তো আমি বলতেই পারছি ই ইজ ইকুয়ালস টু এন, ফাই এর পরিবর্তন বাই টি। তাহলে দেখেন তো আমি ফর্মুলাটাকে এভাবেও বলতে পারতাম। এন বলে দিয়েছে 50, আপনারা এভাবে না লিখে অনেকে কিন্তু এভাবে পরিচিত, ডিডিটি অফ ফাই। তাহলে দেখেন আমি এই জায়গাটায় 50 ইন্টু ফ্লাক্সের পরিবর্তন, তার মানে 3 × 10⁻⁻5 মাইনাস এই জায়গাটায় 1 × 10⁻⁻5। সময় বলে দিয়েছে কত? সময় বলে দিয়েছে 2 সেকেন্ড। তাহলে এখানটায় 50 × 2/2 10⁻⁻5। তাহলে আমি বলতে পারতাম এই জায়গাটায় আমার অ্যান্সার চলে আসছে 50 এখানে লেখা। তাহলে 50 এখানে লেখা থাকলে আমি কিন্তু এভাবেও লিখতে পারতাম 5 × 10⁻⁻4। ঠিক আছে? তাহলে এই যে মানটা আমি লিখছি, এই মানটাকে এখন দেখেন আমি চাইলে কিন্তু এভাবেও লিখতে পারতাম যে 0.5 × 10⁻⁻3। আবার 0.5 এটাকে লেখার একটা অংশ আপনারা পড়েছেন যে ভাই 0.5 কে তো আমরা এভাবেও লিখতে পারতাম ½ × 10⁻³ -3। আর উপরে 10⁻³
নিচে হরে যদি চলে আসে তাহলে কিন্তু লেখা যায় 10⁻³ তাহলে অ্যান্সারটা চলে আসে 1/20000। এটা হচ্ছে কি আমাদের রেজাল্ট। অপশনের দিকে তাকিয়ে দেখেন, এইটার মধ্যে 100 হয়তো বা ক নাম্বারেই 2,000 দেওয়ার কথা ছিল, বাট ভুলে প্রশ্নে এই জায়গাটার মধ্যে 1,000 দেওয়া। তো এখানটার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে গিয়ে এইটা। তো এখানে সঠিক অ্যান্সার দেওয়া ছিল না, তাই এটা হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। তো প্রশ্নের প্যাটার্নটা আমাদের জন্য কাজে দিবে খালি হাতে ক্যালকুলেশন করতে, তাই আমি প্রশ্নটা বাদ দেইনি। যেহেতু প্রশ্নটা আছে আমরা একবার করে ফেলি, যাতে সামনে সঠিক অ্যান্সার দিয়ে আসলে আমরা যেন পারি। সো জাহাঙ্গীরনগরের এই বড় ম্যাথমেটিক্যাল পার্টের প্রশ্নটা দিকে একটু ঠান্ডা মাথায় 10 সেকেন্ড খেয়াল করেন, দেখেন আপনি এই ব্যাপারটা বুঝতে পারেন কিনা দেখে দেখে। ঠিক আছে, আপনি যেহেতু মোটামুটি এটা দেখে বুঝতে পেরেছেন যে আমাদের কিভাবে এটা প্রিপারেশনটা নিতে হচ্ছে, এই প্রশ্নটা করবার সময় কিভাবে ক্যালকুলেশন করতে হচ্ছে, সেটা আপনার কাছে ক্লিয়ার। এরপর আমরা থিওরিটিক্যাল প্রশ্নের মধ্যে চলে যাই। কোন একটা পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে চালনা করেছে, তাতে আবিষ্ট তড়িৎচার্জের পরিমাণটা আমরা অলরেডি ই এর ফর্মুলা পড়েছি, N/dT/φ। তাহলে বুঝতেই পারছি এই জায়গাটায় যে হারে চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটে তার উপরে নির্ভর করে, যেটা খুলনা বিশ্ববিদ্যালয়ের 13-14 প্রশ্নটার উপর ডিপেন্ড করছিল। তাহলে এটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, একই সাথে আমাদেরকে এখান থেকে রিটেন একটা প্রশ্ন বলেছে। রিটেন প্রশ্নটা আমাদের 9-10 এর প্রশ্নের খুব কাছাকাছি। সেটা কিভাবে, দুটি সমজাতীয় ধনাত্মক চার্জ পাশাপাশি রেখেছে, এদের তড়িৎ বলরেখা কেমন হবে তা একে দেখাতে বলেছে। তো আমরা তো এটা অলরেডি জানি, দুটো ধনাত্মক চার্জ পাশাপাশি যদি রাখা হয় তবে বলরেখা কেমন হবে। আপনি যখন রিটেনে লিখবেন তখন আপনি লিখে নিবেন যে দুটি সমজাতীয় ধনাত্মক চার্জ পাশাপাশি রাখলে এদের বলরেখা হবে নিম্নরূপ। তারপরে আপনি ধরেন পেন্সিল দিয়ে আঁকছেন। তো আমরা জানি পজিটিভ রেখা থেকে এটা কিভাবে হয়, চারপাশ থেকে এটা বের হতে যেতে থাকে। তো চারপাশ থেকে বলরেখাগুলো পজিটিভ অংশ থেকে কি বের হয়ে যাবে, এখান থেকেও কি হয়ে যাবে, বলরেখাগুলো বের হয়ে যাবে চারপাশে। এবং আপনি যদি বলেন যে আপনি মাঝখান বরাবর, একদম মাঝ বরাবর একটা ছোট্ট করে মাঝখান বরাবর কি করবেন, একটা নিরক্ষ বিন্দু দেখাবেন, আপনি চাইলে সেটাও কিন্তু দেখিয়ে দিতে পারেন। বা নিরপেক্ষ একটা বিন্দু বা সাম্যাবস্থা, এই জায়গাটায় কোনো রকম বলরেখা কাজ করছে না, তাহলে সেটা আপনি দেখিয়ে দিতে পারলেন। একই সাথে আপনার জন্য ইচ্ছে হলো যে ভাইয়া সমান এবং বিপরীত চার্জ যদি বলে যে দুটি সমান কিন্তু বিপরীত চার্জ পাশাপাশি রাখা, এদের তড়িৎ বলরেখা আমরা অঙ্কন করি, তাহলে সমান চার্জ একটা যদি প্লাসের কথা বলি, আরেকটা আমি কিসের কথা বলবো, মাইনাসের কথা বলবো। সো আমি এই অংশটার মধ্যে একটা রাখছি হচ্ছে গিয়ে প্লাস, আরেকটা রাখছি হচ্ছে গিয়ে মাইনাস। প্লাস থেকে তড়িৎ বলরেখাগুলো চারিপাশে বের হয়ে যেতে থাকে, এবং বলরেখাগুলো একে অপরকে কখনো ছেদ করে না, ঠিক আছে, শুধু পার্শ্ব চাপ দিতে পারে। এই যে বের হয়ে যাচ্ছে এখান থেকে ওর দিকে যাচ্ছে, ওর দিকে যাচ্ছে, ওর দিকে যাচ্ছে, ওর দিকে যাচ্ছে, ঠিক আছে, এই অংশগুলো। এবং এটার ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে বলরেখাগুলো প্রবেশ করতে থাকে, বলরেখাগুলো প্রবেশ করতে থাকে। তাহলে এটা হচ্ছে গিয়ে ছবি। তাহলে ছবির এটা হচ্ছে গিয়ে প্রথমে দুটো সমজাতীয় আধান যদি থাকে, আর যদি দুটা বিপরীত জাতীয় আধান বা বিপরীত আধান যদি থাকে, তবে বিপরীত চার্জ বিশিষ্ট, ঠিক আছে, তবে তার ক্ষেত্রে ছবিটা কেমন হয় এটা আমরা দেখে ফেললাম। তো রাজশাহী ভার্সিটির 19-20-এর যে রিটেন প্রশ্নটা, এটা আমাদের জন্য কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রথম 3টা টপিকের একটা টপিকের থিওরি সহ যত ধরনের ম্যাথ প্রশ্ন আপনার এসছে সবগুলো আমাদের করা হয়ে গেল। তাহলে দ্বিতীয় থিওরিটিক্যাল অংশটা কি, আমাদের দ্বিতীয় থিওরিটিক্যাল অংশটা হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রটা দেখবেন এগ্রিকালচারের গুচ্ছতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা ইউনিভার্সিটিতে এগুলোতে বারংবার এসছে। এখন থেকে এখান থেকে রিটেন আসেনি, তার মানে এটা আপনার জন্য একটা অপরচুনিটি, আপনি যদি এটা ভালো করে পড়েন, রিটেন যদি আসে তাহলে প্রথমবার আপনি রিটেনটা পাবেন, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসছে কেমন, এখানে প্রশ্ন কেমন আসছে সেটা বুঝবার আগে তার থিওরির পার্টটা একটু আগে আমাদের বুঝে নেওয়া জরুরি। সেটা হচ্ছে ফর্মুলা বা কনসেপ্টের আকারে। লেন্জের সূত্রানুসারে এই যে আবিষ্ট যে তড়িৎচালক শক্তিটা হবে বা তড়িৎ প্রবাহের দিকটা এমন ভাবেই হবে যেটা কিনা তার সৃষ্টির কারণকেই বাধা দেয়।
মানে সৃষ্টি যখন স্রষ্টাকে বাধা দিচ্ছে, কথাটা কাইন্ড অফ এরকম হয়ে যায় যে আপনি এই জায়গাটায় তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিক সে একজনের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে, এবং সে এখন যার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে তাকেই বাধা দেওয়া শুরু করেছে। ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে তার সূত্রের অংশে চলে এসেছে। লেঞ্জের সূত্র দ্বারা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে জানা যায়। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক জানতে কোন সূত্রটি ব্যবহার করা হয় যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তার মানে সেটা হবে লেঞ্জের সূত্র। এটাই আমাদের কিন্তু পরীক্ষায় এসেছে। কোন কুণ্ডলীর নিকট একটা দণ্ড চুম্বক আমরা ধরে রেখেছি, আপনি একটা কুণ্ডলী তৈরি করেছেন, এখানে একটা কুণ্ডলী তৈরি করেছেন। এই কুণ্ডলী তৈরি করার পর এই চুম্বক, একটা চুম্বককে আপনি তার পাশে গতিশীল করছেন, বারবার গতিশীল করছেন, তখন চৌম্বক শক্তি যেটা থাকবে সেটা কোন শক্তিতে রূপান্তরিত হবে? চৌম্বক শক্তিটা রূপান্তরিত হবে হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ শক্তিতে। সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এটাই আমরা মোটামুটি ক্লিয়ার থাকলাম। তাহলে চলেন আমরা এবার একটু সামনের দিকে আগাই। কোন সূত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ মানে কি দিক নির্ণয় করা হয়? এর আগের পেজেই পড়ে আসলাম। আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে ধারণা দেয় লেঞ্জের সূত্র। তাহলে এএমসিকিউ যেটা রাজশাহী ইউনিভার্সিটির 21/22 এসছে, এটা সূত্রটার অ্যান্সার কি হয়ে যাবে? ডি, লেঞ্জের সূত্র। এরপরে কোন কুণ্ডলীর নিকট একটা দণ্ড চুম্বকে গতিশীল করতে চাচ্ছি, এর তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, এই প্রক্রিয়ায় কোন শক্তিটা রূপান্তরিত হয়? একটু আগে দেখেন ভাইয়া দাগ দিয়ে দিয়েছে, চৌম্বক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কোনটা রূপান্তরিত হয়, কোন শক্তিটা রূপান্তরিত হইতেছে? চৌম্বক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে চুম্বক শক্তিটা। এবং ফাইনালি রূপান্তরিত হচ্ছে কিসে? তড়িৎ শক্তিতে। আমাকে বলছে কোনটা রূপান্তরিত হয়, রূপান্তরিত হয়ে কি হয় সেটা জিজ্ঞাসা করেনি, ঠিক আছে? ওইটা জিজ্ঞাসা করলে তড়িৎ শক্তি অ্যান্সারটা হতো। সো আমাদের এগ্রিকালচারের গুচ্ছের 19-20-এর প্রশ্নটাও ক্লিয়ার হয়ে গেল। পরে আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বদা এমন অভিমুখে প্রবাহিত হয় যাতে সে তার সৃষ্টির কারণকেই বাধা দেয়, ঠিক আছে? এটা কোন সূত্র? একটু আগে পড়ে এসেছি, এটা হচ্ছে লেন্জ সাহেবের সূত্র বা লেঞ্জের সূত্র, যেটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20-এ এসেছে, ঠিক আছে? চলেন তাহলে এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আমাদেরকে বলেছে লেঞ্জের সূত্র দ্বারা কি নির্ণয় করা যায়? লেঞ্জের সূত্র দ্বারা আবিষ্ট যে তড়িৎ প্রবাহ আছে সেই তড়িৎ প্রবাহের আমরা দিকটা নির্ণয় করতে পারি। সো সেই তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করার জন্যই আমরা লেঞ্জের সূত্রটা ব্যবহার করে থাকি, যেটা কিনা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির 18-19 এবং 13-14-এর প্রশ্ন। তারপর তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় কোন সূত্র দ্বারা? আমরা জানি এর দিক বা অভিমুখ নির্ণয় করা যায় লেঞ্জ সাহেবের সূত্র দ্বারা, যেটা খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন ছিল। সো আপনার থিওরিটিক্যাল প্রশ্ন কি কি এই ধরনের আসতে পারে, আপনি কিন্তু লেঞ্জের সূত্র থেকে মোটামুটিটা বুঝে গেছেন। তারপরে আমাদের স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ বলতে কি বোঝায় এটা নিয়ে এই প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো আপনি দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই সবগুলোর মধ্যে বারবার করে এসেছে। এখান থেকে এখন রিটেন প্রশ্ন আসেনি, তাই বলে যে আমি এটা বাদ দিয়ে দিব ব্যাপারটা এমন না, বরং এটা আপনার জন্য পুরোপুরি একটা সুযোগ যে আপনি যদি এই ব্যাপারটা ভালো করে পড়ে রাখেন, এখান থেকে রিটেন আসলে সবার প্রথম রিটেনটা আপনারাই পাবেন। So আপনি ভালো করে অংশটা পড়ে রাখলে আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বের বিবেচনা আপনি দেখছেন এটা 3টা স্টার পেয়েছে, তার মানে এখান থেকে প্রশ্ন বারংবার কিন্তু আসছে, ঠিক আছে? আমরা তাহলে চলেন প্রশ্ন কেমন আসছে সেটা বুঝবার আগে তার থিওরিটা কিভাবে কাজ করছে এটার ব্যাপারে ছোট্ট করে একটু পড়াশোনা করে নিই। প্রথম একটা জিনিস, কোন একটা কুণ্ডলিতে আপনি একটা কুণ্ডলী নিয়েছেন, সেই কুণ্ডলিতে কতটুকু আই তড়িৎ প্রবাহ দিয়েছেন। তাহলে আই তড়িৎ প্রবাহ দিয়েছেন, এবং মাথায় রাখতে হবে এটা কি কেমন তড়িৎ প্রবাহ? এসি তড়িৎ প্রবাহ, ঠিক আছে? অল্টারনেটিং কারেন্ট। এসি তড়িৎ প্রবাহের জন্য আপনার ফ্লাক্সের পরিমাণটা আবিষ্ট হয়েছে ফাই পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে পাক সংখ্যা যদি আমরা বলি এন ফাই ইজ ইকুয়ালস টু স্বকীয় আবেশ যে গুণাঙ্ক সেটা হচ্ছে গিয়ে এল, সেটা ইনটু আই যে তড়িৎ প্রবাহটা হচ্ছে, এন হচ্ছে পাক সংখ্যা, এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাহলে আমাদের সূত্রটা এই জায়গাটা চলে আসছে, এন ফাই ইজ ইকুয়ালস টু এল আই। এবং এই সূত্রটা দেখবেন আমরা হর হামেশায় বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু ব্যবহার করা শুরু করে দেব। তারপরে যখন স্বকীয় আবেশ গুণাঙ্কটা আমরা বুঝতে পেরেছি, তখনই আমরা দেখতে পাবো ফ্যারাড সাহেবের সূত্র আর লেঞ্জের সূত্র থেকে আমরা ফর্মুলাটাকে এভাবেও লিখতে পারতাম যে ই ইজ ইকুয়ালস টু মাইনাস এন ডিডিটি অফ ফাই। তাহলে এন ফাই, ওই এন ফাই উপরে লবের দিকটার দিকে খেয়াল করেন, এই ফাই থেকে আমরা কি লিখতে পারতাম? এন ফাই এর জায়গায় আমরা লিখতে পারতাম এল ডিআই। তাহলে এটাও আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র হয়ে গেল।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে ই যেটা আছে, মাইনাসটা তো বুঝতেই পারছেন, আবিষ্ট তড়িৎচালক শক্তি যে হচ্ছে, সেই তড়িৎচালক শক্তির দিকের জন্য আমরা ব্যবহার করছি, সমান মাইনাস এন ডিডিটি অফ ফাই। এন ফাই এর ফর্মুলা থেকে আবার লিখতে পারি মাইনাস এল ডিডিটি অফ আই, যেটা তড়িৎ প্রবাহ বোঝাচ্ছিল। সো এই ফর্মুলাটাও কিন্তু আমাদের জন্য বারংবার ব্যবহার করতে হবে, সেটা যেন মাথায় থাকে। তারপরে এখন আমি কি কাজ করছি, দুইটা আমি এরকম বদ্ধ কুণ্ডলী নিয়েছি। এই কোনো আবেশের, ঠিক আছে, বা কোনো আবেশকের চৌম্বক ক্ষেত্রের মধ্যে সঞ্চিত শক্তির মানটা কতটুকু হবে, সেই সঞ্চিত শক্তির মানটা হয়ে যাচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার। তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ এল স্বকীয় আবেশ গুণাঙ্ক তড়িৎ প্রবাহ, তার মানটা দিয়ে অংশ কাজ চলে আসলো। ঠিক আছে, এই যে দুইটা আমি নিচ্ছি, এখন প্রথম কুণ্ডলী বা প্রথম কুণ্ডলী যেটা আমি তড়িৎ প্রবাহ দিচ্ছি, একে বোঝাবার জন্য আমি এর নামটা ব্যবহার করছি মুখ্য কুণ্ডলী। সেই মুখ্য কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ সময়ের সাথে সাথে দেখতে পাচ্ছি পরিবর্তিত হচ্ছে। তার মানে কি, এসি কারেন্ট আমি ব্যবহার করছি। সেই এসি কারেন্ট ব্যবহার করার কারণে দ্বিতীয় যে কুণ্ডলীটা, যেটার মধ্যে আবিষ্ট হচ্ছে, যেটাকে আমরা গৌণ কুণ্ডলী বলছি, সেটাতে তড়িৎচালক বলটা হয়ে যাচ্ছে ই ইকুয়াল টু মাইনাস এম ডিডিটি অফ আই। এখানে এমটা ছিল কুণ্ডলীর পারস্পরিক যে আবেশ গুণাঙ্কটা ছিল, সেই পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এবং আই তো বুঝতেই পারছেন, আপনি মুখ্য কুণ্ডলীতে অল্টারনেটিং যে কারেন্টটা দিয়েছেন সেই কারেন্টের মানটা। এই পারস্পরিক আবেশ গুণাঙ্ক এম হলে প্রথম কুণ্ডলীর তড়িৎ প্রবাহের পরিবর্তন আপনি যখন করবেন, দেখবেন দ্বিতীয় কুণ্ডলীতেও আবিষ্ট তড়িৎচালক বল এটা উৎপন্ন হচ্ছে, এবং মোট ফ্লাক্সটার সাথে তার একটা সম্পর্ক আপনি তৈরি করতে পারছেন, সেটা হচ্ছে এইটা। তাহলে ই ইজ ইকুয়ালস টু, এই যে মিউচুয়াল কন্ডাক্টেন্স যে হচ্ছে বা পারস্পরিক আবেশ যে তৈরি হচ্ছে, মাইনাস এম ডিডিটি অফ আই, এবং সেক্ষেত্রে এন ফাই ইজ ইকুয়ালস টু স্বকীয় আবেশ গুণাঙ্কের জন্য এল আই, আর পারস্পরিক আবেশের জন্য এম আই। তাহলে এটা কিন্তু আমাদের হর হামেশা পরীক্ষায় ব্যবহার করতে হবে, খুব সাবধান। ঠিক আছে, তার মানে স্বকীয় আবেশ কি, স্বকীয় আবেশ গুণাঙ্কটা কি, তার সাথে ফ্লাক্সের সম্পর্ক কি, ফর্মুলা কোনটা কোনটা ব্যবহার করব, কাজ নির্ণয় সহ, তড়িৎচালক শক্তি সহ আমাদের এই জায়গাটায় যতটুকু প্রয়োজন সেগুলো আমরা বের করে ফেলেছি। আবিষ্ট তড়িৎচালক শক্তি, তার সাথে পারস্পরিক আবেশের কনসেপ্টের সাথে কিভাবে ফাই বা ফ্লাক্স কানেক্টেড আছে, এবং এই অংশটার মধ্যে আমাদের আবিষ্ট তড়িৎচালক বলটা কতটুকু, তার সাথে ফর্মুলাও কিন্তু আমাদের জন্য ক্লিয়ার। তাহলে চলেন এটার ক্ষেত্রে আমরা মান বসিয়ে বসিয়ে সামনে ম্যাথ গুলো করতে থাকি। সবার প্রথম আমাকে বলেছে স্বকীয় আবেশ গুণাঙ্ক নিয়ে আমরা যখন কথা বলবো, সেই স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক। স্বকীয় আবেশ গুণাঙ্কের জন্য আমরা জানতাম মাইনাস এল ডিডি অফ আই, এবং আমরা সেটা এক পাকের জন্য ব্যবহার করেছি। যদি এন পাকের জন্য হয় তাহলে এন দিয়ে গুণ হবে। দেখেন অপশন নাম্বার বি। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22-এর এই প্রশ্নটা কিন্তু আপনার জন্য ক্লিয়ার হয়ে যায়, যেটা ঠিক আগের স্লাইডে আপনারা করে এসেছেন, যে স্বকীয় আবেশ গুণাঙ্কের জন্য সূত্র, সেটা ছিল একটা পাকের জন্য যদি এন পাক হয় তাহলে এন দিয়ে আমি এই জায়গাটায় গুণ দিয়ে দেব, আর কিছুই না। সহজ একটা প্রশ্ন ছিল। এবার একটু সামনের দিকে আগাই। আবেশকের, ঠিক আছে, ইন্ডাকটেন্সের এককটা কি, আমরা জানি এটার এককটা হচ্ছে গিয়ে হেনরি একক, এইচ দিয়ে প্রকাশ করা হয়। তারপরে আবার বলছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, তাহলে একক কি, তো গুণাঙ্ক, তাহলে তো এটার মানও কি হয়ে যাচ্ছে, হেনরি হয়ে যাচ্ছে। এরপরে আমাদেরকে বলছে 1 হেনরি তুমি যে প্রকাশ করছো সেটার মানটা কত, আমরা জানি ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে গিয়ে ডি, যেটা আমাদের জগন্নাথের 16-17 প্রশ্নটা হয়ে যায়। আপনার জন্য এই 1 হেনরির মানটা সমান কত সেটাও তুমি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা যখন হেনরির ব্যাপারে বুঝে গেছি, সেই হেনরি এককের বোঝবার পর আমাদের সবার শেষের যে প্রশ্নটা, সেটা হচ্ছে কোন একটা কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীতে সংযুক্ত মোট চৌম্বক ফ্লাক্সকে আমরা তখন কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্কের ব্যাপারে অলরেডি আমরা ফর্মুলা পড়েছিলাম, সেটা ছিল মাইনাস এন এল ডিডিটি অফ ফাই। যদি আমাদেরকে বলা থাকতো স্বকীয় আবেশ গুণাঙ্ক, তার জন্য আমরা এল দিয়ে প্রকাশ করতাম, সেটা হচ্ছে গিয়ে এই অংশটা। এখন আমরা আবার এটাও পড়েছিলাম এন ফাই ইজ ইকুয়ালস টু এল আই। যদি আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক না বলে বলা থাকতো পারস্পরিক আবেশ, মিউচুয়াল কন্ডাক্টেন্স বা মিউচুয়াল ইন্ডাকটেন্স আমরা যে ব্যবহার করছিলাম, তো ইংলিশে বললে তার জন্য কিন্তু আমরা এম ব্যবহার করে থাকতাম, যার জন্য এই যে ফর্মুলাটা লিখেছিলাম, যদি এম বলা থাকতো বা আমাদের পারস্পরিক আবেশ বলা থাকতো, তখন আমি এম এর মানটা বের করতাম। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক কি, এবং
পারস্পরিক আবেশটা কি এই ব্যাপারটা আমাদের কাছে যেমন ক্লিয়ার হলো, ঠিক তেমনি একদম চ্যাপ্টারের শুরু থেকে এই পর্যন্ত যত থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে সেটাও কিন্তু আমাদের জন্য এই জায়গাটায় শেষ হয়ে গেল। তারপরে তোমার এখন কাজ হচ্ছে আমরা যতটুকু এখন পর্যন্ত পড়িয়েছি সেটার দিকে ভালো করে ফোকাস দিয়ে পড়া। প্রশ্ন আসতেই পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার যে কোনো মাথায় প্রশ্ন আসলে তুমি কিউএনএ তে তোমার প্রশ্নগুলো সাবমিট করতে পারো তোমার অ্যাকাউন্টে, যে আমরা সেগুলোর অ্যান্সার দিয়ে থাকবো। সো ঠান্ডা মাথায় পড়তে থাকো, ইনশাল্লাহ এই বিষয়গুলো তোমার কাছে সহজ মনে হবে।